করাতে কিছু মন্ত্র আছে, করাত করাত মহাকাশ সুতায় বাঁধিতা, তাহাতে টান দেন বীর হনুমান। এই করাতে কি কাটে? আইতে কাটে, যাইতে কাটে, ছেদ কাটে, ভেদ কাটে, হ্যাঁ, ভার কাটে, বান কাটে, কুজ্ঞান কাটে, গাঁউটুলি কাটে। এই গাঁউটুলি জিনিসটা কি অনেকেই এই বাসের মধ্যে এইভাবে গেছো কেন? আচ্ছা, আপনি তাহলে বলতে পারতেন যে আমি প্রাইভেট কারে যাবো, নিয়ম থাকলে। যেমন আমি এই কাটানের একটা নিয়ম আছে, করার থেকে তোমার সঙ্গে 3টে লোকের আমি বিচ্ছেদ করলাম, তোমার সঙ্গে 300 লোকের বিচ্ছেদ করবো কোথায়? তোমাকে যাকে ছাড়াচ্ছি তুমি আর একজনকে টেনে আনছো তোমার জীবনে, এটা তোমার স্বভাব খারাপ। যার স্বভাব খারাপ তাকে কি করা যায়? তাকে ওই আয়ত্তে করতে হবে। তার কথা যে না মঙ্গল হয় না, ঠাকুরমশাই গিয়ে ধরেন না তো, ঠাকুরমশাই 500 টাকা নিয়েছেন, কই মঙ্গল হলো না তো বাড়িতে। মিশ্রম দশ দবঙ্গা সমরাজিতে ভাস করে শুক্লপক্ষে গৃহ সর্বশুভ কামনাত্মা গণেশ নানা পুজো বিধিবত শ্রী লক্ষ্মী পূজা কি গণেশ পূজা কর্মহম করিস, আমি আমার কর্মের জন্য এদের মঙ্গলের জন্য আমি এই পুজোটা করছি। তা যখন মঙ্গল হয় না, ঠাকুরমশাই গিয়ে ধরতে যান? ঠাকুরমশাই পুজো করেছেন, কিছু হয়নি, প্রতি আস্থা রাখুন, ডিভাইন এনার্জির প্রতি আস্থা রাখুন। নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হবে তাই জন্য তো ক্লিক করেছেন না, এবং কে আছে? তন্ত্র সাধক শ্রীদীপ। আজকে শ্রীদীপ আমাদেরকে যেভাবে বলেছে না, বশীকরণ থেকে শুরু করে বাস্তুর ব্যাপারে, বা ক্যান্সার ঠিক হতে পারে যদি উপরওয়ালা চায়, এবং প্রথম স্টেজে যদি ধরা পড়ে যে কোনো রোগেরই শ্রীদীপের কাছে সেই তোর বা সেই পদ্ধতি আছে। তাই জন্য পুরো পডকাস্টটা দেখতে হবে এবং চোখ রাখতে হবে প্রত্যেকটা বিষয়। এখানে কিন্তু আমরা দামটাও রেখেছি, কত টাকায় সে কাজ করে এবং কত টাকায় সে একটা পরিপূর্ণ বাস্তু দেখে আপনার বাড়ি থেকে নিজের বাড়িতে আসবে, এবং সে কতটা ভালো সেটা আপনারা দেখেছেন। আগেও অনেকগুলো পডকাস্ট হয়েছে, আপনার রেসপন্স ভালো দিয়েছেন, তাই জন্য শ্রীদীপ আবারও এসছে। যেভাবে শ্রীদীপ আমাদের সাথে কন্ট্যাক্ট করে, যে নাম্বারটা ব্লিঙ্ক করছে আপনারা দেখতেই পাচ্ছেন, সেই নাম্বারে আপনারা যদি চান সারা বিশ্বের বাঙালির কাছে এরকম কোনো ভালো তথ্য বা কোনো রকম স্পিরিচুয়াল কাজ বা কোনো রকম প্রমোশনাল কাজ করতে চাইছেন, তার জন্য কল করতে পারেন, আর ডাইরেক্ট তন্ত্র সাধক শ্রীদীপের কাছে। কেমন আছো শ্রীদীপ? ভালো আছি, জয় গুরু জয় মা। তোমরা সবাই ভালো আছো? একদম শ্রীদীপ, অনেক দিন হয়ে গেল, মাঝে তো একটা পডকাস্ট এসেছিল। আজকে আমি জানতে চাইবো, এই যে বান, আমরা অফ দ্য ক্যামেরাও আমরা আলোচনা করছিলাম বান নিয়ে। বান কি তুমি কাটাও না বান মারো? কাটাই। মারো না কাউকে? না, টাকার বিনিময়ে তো কখনোই মারি না। সবচাইতে বড় কথা দেখো, কোনো কিছু এগুলো নিয়ে মিথ্যা বলা যায় না। হুম। টাকার বিনিময়ে কোনো কেউ ক্লায়েন্ট দিল যে আমার অমুক শত্রুতাকে বান মেরে দাও, এরকম আমি কখনো করি না। নিজের যদি কোনো শত্রু এখনো হয়নি, যদি কখনো হয় অ্যাপ্লাই করে দেখবো, কিন্তু টাকার বিনিময়ে আমি কখনো কারোর জন্য বান মারি না। তো বান মারলে ক্ষতি হবে আমার? বান মারলে নিশ্চয়ই ক্ষতি হবে যদি বান মারা যায়। এবার একটা মানুষের মানে এখনকার মানুষের একটা সবচেয়ে বড় ভুল ধারণা, মানুষ ফোন করেও জানায় বা মেসেজেও জানায় দাদা আমার কিছুই মানে কিছু ক্ষতি হলেই সেটা বানের মধ্যে ফেলে দেয়। অনেকে বলছে বান নাকি 10 মিনিটেও কাটানো যায়, এমনও কিছু বান আছে যে সারা জীবনেও কাটানো যায়। এমনও কিছু বানের নাম হয় যেই বানগুলোকে সারা জীবনেও কাটানো যায়। হুম, এই হচ্ছে সবচাইতে বড় কথা। আজকে তোমার কাছে কেমন ধরনের বানের ব্যাপার শুনবো? আমি এক ধরনের এই বানটার নাম আমার জানা নেই, কিন্তু এটা কিভাবে মারতে হয় বা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি জানি, সেটা একটা বলবো। হুম, তবে এরকম পেশেন্ট আমার কাছে আসেনি। কেন এই ধরনের বান মারা হয় তাকে, যার মানে যাকে মারা হয় তার মৃত্যু অবধারিত হয়। আর এই ধরনের জিনিস করা হয় একমাত্র তাকেই, যে কোনো তান্ত্রিক ধরো তার নিজস্ব কোনো শত্রু থাকলো হুম। তাকেই করা হয়। ঠিক আছে, কোনো ক্লায়েন্ট বেসে কাউকে ক্ষতি করার জন্য কোনো বদ্ধ উন্মাদও নেই যে এই ধরনের খারাপ কাজ করবে। ঠিক আছে, আত্মা আমরা জানি কি, মানে অনেকেই জানি এটা, যে বান শরীরের উপর মারা হয় কিংবা অরার উপর মারা হয়। ওড়া থেকে শরীরে যায়, যে কোনো কিছুই তো ওড়া আগে পাস করে তবে তো শরীরে যায়, যেটা যে কোনো দৈব জিনিস কিংবা যে কোনো রোগ ব্যাধিও। ঠিক আছে, সবটাই ওড়া থেকে পাস করে শরীরে যায়, কিন্তু এটা এমনই ধরনের জিনিস যে এই বানটাকে এতে মারা হয়, মানে আত্মার উপর মারা হয়, মানে মানুষের শরীরের ভেতর যে আত্মা, আমাদের প্রত্যেক শরীরে একটা আত্মা আছে, সেই আত্মার উপরটাকে মারা হয় বা আত্মাটাকে টেনে এনে বানটা মারা হয়। ঠিক আছে, শরীরে এতটা মারা হয় না, পাওয়ারফুল? এতটাই পাওয়ারফুল। এটা কিন্তু বানই, অন্য কোনো খারাপ কাজ না, এটা বান। ঠিক আছে, কিভাবে মারা যায় তার একটা উদাহরণ আমি যতটা সম্ভব বলবো। মন্ত্রতন্ত্র কিছুই আলোচনা করবো না, শুধু প্রক্রিয়াগুলি বলে দেবো। ব্যাপারটা হলো এইগুলো মারা হয়ে থাকে এটা, ধরো কোনো সাধক চাইলো এটা অ্যাপ্লাই করবে কারোর উপর। তাহলে সে একটা নির্ধারিত টাইম, দুপুরবেলা যে কোনো টাইমে সেই শত্রু মানে সেই শত্রু বা যাকে মারা হবে তার কিছু ব্যবহৃত জিনিস হোক কিংবা হোক, মানে নাম ফটো হোক, ঠিক আছে, এই ধরনের জিনিস নিয়ে তাকে করা হবে, মানে কি বলবো, পানটা অ্যাপ্লাই করার ফার্স্ট প্রক্রিয়া শুরু হবে, প্রথম স্টেপ।
প্রথম স্টেপটা এরকমই থাকবে, তার উপর থেকে তার বডির প্রত্যেকটা পার্টের ভেতরে ঢুকে সেই আত্মাটাকে টানা, আত্মাটাকে বের করে আনা। ঠিক আছে? এবার যেই মুহূর্তে মুহূর্তে এই ধরনের কাজগুলো করা হবে, সেই ব্যক্তি একটা জিনিসই বুঝতে পারবে, তার শরীরে কোথাও না কোথাও একটা অস্থিরতা হচ্ছে, যে মাথা ঘুরছে, গা একটু ভারী লাগছে, কিংবা বডি থেকে কিছু একটা বেরিয়ে যাচ্ছে, বডি হালকাও হয়ে যেতে পারে, ভালো লাগতে পারে ফিল, কিন্তু ক্ষতি করা হচ্ছে। ঠিক আছে? শরীর থেকে ওটাকে টেনে আনা হবে। ঠিক আনার যেদিন দুপুর ধরো, আজকে দুপুরে কাজটা করা হচ্ছে, ঠিক আবার পরের দিন রাত্রিবেলা, মানে একটা দিন পুরো চলে গেল। আজ শুক্রবার দুপুরে করা হচ্ছে উদাহরণ, কালকে শনিবার মাঝ রাত্রিরে 12টার পর আবার সেই শ্মশানে, এগুলো শ্মশানে বসে করা হয়, নিয়ম তাই। আর এরকম এই শ্মশান বলতে গেলে কিছু মনে করো না, আমি কোনো জায়গায় ছোট করছি না, কোনো ইলেকট্রিসিটি জ্বালা শ্মশান নয়। যেমন এই ধরো এখন তারাপীঠে যেমন ইলেকট্রিক জ্বলছে, এরকম কোনো শ্মশানে এই ধরনের কাজ করা সম্ভবই না। একদম একাকী করতে হবে সাধককে, একদম মানে কি বলবো, অন্ধকারময় জায়গা যেখানে লোকজনের চলাফেরা নেই, সেই জায়গাতে গিয়েই এই ধরনের বানকে মারা হয়। ঠিক আছে? তখন ওই পরের দিন রাত্রিবেলা গিয়ে একটা পুতুল টাইপের হোক কিংবা কোনো সিম্বল টাইপের, পুতুলটা ম্যান্ডেটারি দরকার পড়ে না, বা কিছু একটা বানিয়ে সেই আত্মাটাকে তার মধ্যে চালান মারফত এনে ঢোকানো হয়, সেই শত্রুর আত্মাটাকে। তারপর তাকে ক্ষতি করা হবে, সেই আত্মাটার উপর ক্ষতি হবে, যাতে করে সেই ব্যক্তি অবধারিত মারা তো যাবেই, এবং সেই সাধক যদি চায় সেই আত্মাটারও মুক্তি হবে না। আত্মাটাকে তো সে ধরে নিল, ক্যাচ করে নিল, এবার আত্মাটাকে চাইলে সে নিজের কাছে ইউজ করতে পারে, কিংবা করতে পারে, খারাপ জায়গায় রাখতে পারে, কিংবা ফেলে দিতে পারে, কোনো না কোনোভাবে ইউজ করতে পারে, মিস ইউজ করতে পারে আত্মাটা। তাই এইটাও একটা বানের মধ্যেই পড়ে। ব্যক্তিটা তো সেই দিন রাতে মারাই গেল, যদি আত্মাটা তার বেরিয়ে গেল। আত্মা যদি তোমার শরীর থেকে বেরিয়ে যায়, তুমি কি বেঁচে থাকবে? না, আমি বেঁচে থাকবো, আত্মাটাই তো ভেতরে মেন, বেরিয়ে চলে যাচ্ছে। তা ঠিক সেইভাবেই এইটা মারা হয়। এটা খুব ভয়ানক একটা ক্রিয়া, এবং এগুলো মানে কি বলবো, গুরুমুখী বিদ্যার মধ্যেই পড়ে। এগুলো কোনো শাস্ত্রে উল্লেখিত কোনো কিছু নয়, আবার খুব নিম্নগামীও কিছু নয়। হুম। এগুলো তাকেই করা হয়, কোনো সাধক যদি তার নিজস্ব শত্রু থেকে থাকে, তাকে এগুলো অ্যাপ্লাই করে থাকে। হুম। এই কেসের রুগীকে কাটান করা তো মুশকিল, এই রুগী কেসের রুগী থাকে না, কি বুঝতেও পারবে না, এটা বানের মধ্যেই পড়ে। হুম। এমনও অনেক অনেক বান আছে যেগুলোকে মানে একদিন, অনেকে বলছে 10 মিনিটে, 10 মিনিটে তো দূর, মানে জীবনভর লেগে গেলেও কাটানো নাও যেতে পারে। এমনও কিছু বানের মধ্যেই থেকে থাকে। আবার এমন হতে পারে পৃথিবীর সব বানই কাটানো যায়, একটা বান ছাড়া। কোন বান? এই নামটাই আমার গুরুদেব নির্দেশ দেয়নি বলতে, তাই আমি কখনো বলবো না, কিন্তু একটা বান আছে। হ্যাঁ, অনেকে জানেন তো ব্রহ্মাস্ত্র বান, অনেকেই শুনেছেন, হুম হুম। এটাও কাটানো যায়। কিন্তু ব্রহ্ম দিয়েই আর একটা শব্দ যোগ করা যায়, সেই শব্দটা বললে পুরো হয়ে যাবে, তাই বলবো না। ব্রহ্ম আর একটা শব্দ আছে, এটা যোগ করলে ওই বানটার নাম হবে, গুরুদেব নির্দেশ দেননি তাই বলবো না। আর এই বানটা কখনো কাটানো যায় না, আর এই বানটা চট করে কাউকে মারাও হয় না। এইগুলো খুব মানে কি বলবো, যার জন্য এলাকা এলাকা শূন্য হয়ে যাচ্ছে, সাধক নিজে এই কাজটায় হস্তক্ষেপ করেছে, যে আমি এটা করবো, তখন এগুলো অ্যাপ্লাই করে থাকে। যখন কোনো উপায় নেই আর, একে সরাতে হবে, নাহলে সমাজে অনেক ক্ষয়ক্ষতি হবে, তখনই এই জিনিসপত্রগুলো অ্যাপ্লাই করা হয়, তার আগে করা হয় না। তাই এই হুম। জিনিসপত্রগুলো এত সহজ না, এবং পাওয়াও এত চারটিখানি কথা নয়। ঠিক আছে? কাটানোর তো অনেক রকম উপায় আছে। যেমন আমি রিসেন্ট একটা তোমার পডকাস্ট দেখে একজন এসেছিলেন, উম, এই পডকাস্টেই বোধহয়, না আগের পডকাস্ট, যাই হোক সম্ভবত উনি এসেছিলেন তোমার সাইড থেকে, ঝাড়গ্রাম সাইড থেকে। ঝাড়গ্রাম, মেদিনীপুরের পরে ঝাড়গ্রাম, হুম হুম আদিবাসী হুম অঞ্চল। হুম। ঠিক আছে? ঝাড়গ্রাম সাইড থেকে। এবার সেখানে এসেছেন উনি, ওনার শরীরে বান ছিল না। ঠিক আছে? ওনার শরীরে একটা চালান ছিল, খুব খারাপ ধরনের এক ধরনের চালান ছিল। ওনার সিমটম হতো এরকম, যে উনি বলতেন প্রত্যেক দিন দুপুরবেলার টাইম হলে, মানে চুল ধরে যেন কেউ, মানে চুল পুরো ছিঁড়ে দিচ্ছে এই মাথা থেকে, আর এইখান থেকে চোখ থেকে আর এখান থেকে মানে ব্লিডিং হচ্ছে, হুম। এমন বড় চালান ছিল মহিলার। ঠিক আছে? এবার সেই অবস্থায় উনি বললেন, যে ওনার স্বামী বললেন যে দাদা এই কাজটা করেছে দাদা, আপনি এমন কিছু করুন যে তাদের দিকেই টান যায়। একদমই ঠিক করেননি, সম্পত্তির লোভে এই ধরনের কাজ করা, সম্পত্তির লোভই করেছিলেন, যাই হোক, সম্পত্তির লোভে এই ধরনের কাজ করা কখনোই শোভা পায় না, বা মানা যায় না। আর সবচাইতে মজাদার বিষয় হলো যে যেই ব্যক্তি, কোনো সাধারণ মানুষ যদি এই কাজটা করাতে যায়, তার হিংসার জন্য সে করাতে গেল, কিন্তু যে সাধক করছে তার তো একটা বিবেচনা করা উচিত, যে
আমি যে কাজটা করছি সামান্য কিছু অর্থের বিনিময়ে এর সাইড এফেক্ট একটা মানুষের জীবন চলে যাবে এবং এর সাইড এফেক্টটা আমার নিজের উপরও আসতে পারে। ঠিক আছে? তাই এইটাকে কাটান করেছিলাম আমি করাত বলে, গুরুমুখী বিদ্যা এক ধরনের বিদ্যা আছে, করাত বিদ্যা। হ্যাঁ, হুম, করাত বিদ্যা, করাত বিদ্যা। ইউনিক তো ব্যাপারটা। হ্যাঁ, গুরুমুখী বিদ্যা ইউনিক এই কথাটা, গুরুমুখী বিদ্যা আমি অহংকার করবো না। বিভিন্ন মানুষ পডকাস্ট আছেন, প্রত্যেকে আমার প্রণম্য, প্রত্যেকে খুব সুন্দর সুন্দর কথা বলেন। হ্যাঁ, কিন্তু গুরুমুখী বিদ্যায় যারা কাজ করে থাকেন তাদের কাছে এমন এমন জিনিস শোনা যায় যেটা ইউনিক, মানে খুঁজেই পাওয়া যায় না। যেমন আমি গতবারে করেছিলাম না লুমিয়া বশীকরণ নিয়ে। হ্যাঁ, লুমিয়া বশীকরণ। তুমি ইউটিউব সার্চ করো লুমিয়া বশীকরণ, একটা আমারই ভাবে কে পডকাস্ট, আর লুমিয়া বশীকরণ বা এই ধরনের কোনো আলোচনা পাবে না। আবার যারা গুরুমুখী বিদ্যা, আমি এটাও বলছি যে আমার কাছে যা আছে অন্যের কাছে নেই। লুমিয়া বশীকরণ তো আমার কাছে আছে, গুরুমুখী বিদ্যায় যারা কাজ করে প্রকৃত বা গুণিনী বিদ্যায় যারা কাজ করে তাদের কাছে এমনও নাম আছে যেটা হয়তো আমারও জানা নেই, আবার আমার কাছে যা আছে সেটা জানা নেই তার। গুরুমুখী বিদ্যাটা এইরকম যে তার শেষ নেই। ঠিক আছে, শুরু অনেক আছে কিন্তু তার শেষ নেই। গুরুমুখী বিদ্যার কোনো পার্টিকুলার শেষ পার্ট নেই যে এর উপরে আর কিছু হয় না। অনেক কিছু হতে পারে, অনেক শেখা বাকি আমারও। আমি তো সেদিনের ছেলে। অনেক বড় বড় মানে গুরুমুখী বিদ্যা আমি যাদের কাছে শিখেছিলাম, অনেক বয়স্ক মানুষদেরও, তারাও বলতেন যে এখনো হয়তো অনেক কিছু জানা বাকি আছে। গুরুমুখী বিদ্যায় কোনো শেষ হয় না। এই যে করাত বিদ্যা, করাত বিদ্যায় কি কাটা যায়, করাত বিদ্যার এই গুরুমুখী বিদ্যার যে মন্ত্রগুলো থাকে এইগুলো সব ছন্দের আকারে থাকে। হুম, এগুলো সব ছন্দের আকারে থাকে। এবার এই ধরনের মন্ত্রগুলো কিরকম, যে এর মধ্যে উল্লেখ থাকে যে এতে দিয়ে কি কি কাটা যায়। হুম, করাতের কিছু মন্ত্র আছে, করাত করাত মহাকাশ সুতায় বাঁধি ধার, তাহাতে টান দিলেন বীর হনুমান। এই করাতে কি কাটে, আইতে কাটে, যাইতে কাটে, ছেদ কাটে, ভেদ কাটে, হ্যাঁ, ভার কাটে, বান কাটে, কুজ্ঞান কাটে, গাঁউটুলি কাটে। এই গাঁউটুলি জিনিসটা কি অনেকেই জানে না। গাঁউটুলিও হয়, এটা এক ধরনের চালান, বান নয়। হুম, চিয়ান এক ধরনের শক্তি। চিয়ানটা আমি শুনেছি, আমি মানে তোমার মুখেই শুনেছিলাম আমি। শুনেছি, বা যারা গুরুমুখী বিদ্যা করে অনেকে ভিডিওতে হয়তো আছে চিয়ান বিদ্যা। হুম, ঠিক আছে, এই ধরনের জিনিস, এই যে জিনিসপত্রগুলোকে কাটান করা যায়। ঠিক আছে, হুম, হ্যাঁ। এবার চিয়ান আমি কখনো কাটাইনি, হুম। মিথ্যা বলবো না, তার কারণ চিয়ানের রুগী আসেই না। চিয়ানের রুগী সে বুঝতেও পারবে না তাকে যে তার চিয়ান হয়েছে। সে যত সে না বুঝতে সিমটমস পারলে গুলো আর কি বলে দাও বলবো। আজকে। চিয়ানের, হ্যাঁ, বলে দেবো অবশ্যই। চিয়ান কি হয় তাও কিছুটা বলে যাবো। চিয়ানটা হয় কিরকম, যে আহ, ধরো ধরো উদাহরণস্বরূপ কাউকে একটা কুকুর কামড়ালো, কুকুরের বিষ তার শরীরে গেল। সাপ কামড়ালো, সাপের বিষ তার শরীরে গেল। ঠিক আছে, কিংবা যে বিষাক্ত জিনিসপত্রগুলো আছে। এবার আমি কখনো শুনিনি বা জানি না যে আরশোলা দিয়ে চিয়ান করা যায়। বড় কোনো জীবজন্তু দিয়ে চিয়ান করা যায়, যত বড় হতে পারে। ঠিক আছে, এবার তার একটা দাঁত লাগে। ধরো আমি কুকুরকে চিয়ান করে পাঠাবো কাউকে ক্ষতি করার জন্য, কুকুরের একটা দাঁত লাগবে। সেই চিয়ান শক্তিটা মানে সেই শক্তিটা গিয়ে তাকে ওই কামড়াবে, তার শক্তিটা গিয়ে এবার সেই বিষটা তার শরীরে যাবে কুকুরে। ধরো তোমায় আমি উদাহরণ দিচ্ছি, আমাকেই ধরো আমি এখন পাকসার কাছ থেকে বাড়ি যাব। বাড়ি যাওয়ার পর আমি কালকের থেকে বুঝলাম যে আমার শরীরে কিছু একটা হয়েছে, ডাক্তার গেছিলাম যে আপনাকে কুকুরে কামড়েছে তো, মানে বোঝেননি। বললাম না, আমি ভাবছি কোথায় গেলাম, কোথায় গেলে কোথায় কুকুরে কামড়াবে। আমার যদি কুকুরে কামড়ায় আমি কি জানবো না? হুম, কিন্তু মাছ জালো কি মারামারি করতে না জানলে না, বলে না হয়েছে, ডাক্তার তো আর বুঝবে না, আর বিষ আছে দেখুন টেস্ট করে। এটাই চিয়ান করা হয়েছে হয়তো তাকে। এই ধরনের কেস আমার হাতে আসেনি এখনো, আসলে সেই ঘটনাটা বলবো আগামীতে। আসেনি কেন, এই ধরনের কেস পাওয়া মুশকিল, এবার ডাক্তাররাই ম্যাক্সিমাম দেখে। এবার অনেক সময় যখন একদম সারছে না তখন ভালো কোনো গুণী ওঝা তাদের কাছে যায়। হুম, কাটান করার জন্য। হুম, তা এই যে ঘটনা থেকে বলছি, মানে একটু সরে গেছিলাম, তা করাত বিদ্যা দিয়ে কাটান করা হয়েছে তাকে। কি রকম হয়েছিল তার এই যে সিমটমগুলো, চোখ থেকে ব্লিডিং হতো, এইটা মিনিমাম ওনার সমস্যায় ভুগিয়েছে 10 মাস, আর 2 মাসটা গেলে 1 বছর হতো। 10 মাস ধরে উনি ভুগছেন। কলকাতায় নামকরা অনেক তান্ত্রিকের কাছে গেছেন, বিভিন্ন পডকাস্ট দেখে অনেকের কাছে গেছেন, অনেকে অমুক দিয়ে কাজ করছে, কেউ তারাপীঠে হোম যজ্ঞ করাতে নিয়ে যাচ্ছে। হুম, এবার আমি এটা বলি কেন, বিভিন্ন পডকাস্ট অনেক মানুষ যারা আছে সত্যি তাদের ঘটনাগুলোই বলা, মানে তারাই এটা বলে যে আমি অমুক তান্ত্রিকের কাছে গিয়েছি, নাম বলবো না কখনোই। দেখো ঘটনা হচ্ছে, একটা ডাক্তার ধরো তোমাদের চিত্তরঞ্জন হাসপাতালে অনেক ডাক্তারবাবু বসেন, সব সারাদিন অনেক অপারেশন হয়, প্রত্যেক রুগী কি বাঁচেন? তা যাদের পরিবার, ধরো যে রুগীটা বাঁচলো না তাদের পরিবার গিয়ে কাল যদি দাবি করে সামথিং ডাক্তারের নাম অরুণভ ব্যানার্জি, ডক্টর অরুণভ ব্যানার্জি মহামূর্খ, কিচ্ছু জানেন না, আমাদের রুগী বাঁচেন। এটা হাসির কথা। আর একজন বললো তুমি কি করে বললে আমার রুগী তো বেঁচেছে। সবার হাতে যে সবটা হবে তা তো নয়। না, তার মানে যে সে কিছু জানে, এটা কি হয়? কোনোদিন না। তাই হয়তো ওনাদের কাছে গেছে, ওনারা হয়তো এটা পারেননি, বাকি কাজ তো তারা পাচ্ছেন, নাহলে তারা বসছেন মাঠে। এটা সত্যি কথা। ঠিক।
এবার দেখো ঘটনা হচ্ছে অনেকেই আছে যে কাজ পারলাম না, ঠিক আছে, আমিও ম্যাক্সিমাম আমার কাছে রুগী আসে, আমি পডকাস্টের মাধ্যমে আগেও বলেছি আমি তন্ত্রমন্ত্র বিষয়ক কেন, পৃথিবীর কোনো হিলিং পদ্ধতি বা কোনো নিরাময় পদ্ধতির কোনো গ্যারেন্টি হয় না। তোমাদের পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো বয়স্ক লোকের অপারেশন হয়, উদাহরণ দিচ্ছি আমি, অপারেশন সবারই হতে পারে। তো যাই হোক, এটাই হচ্ছে আমি ভিডিওর মাধ্যমেও বলি যে তন্ত্রমন্ত্র বিষয়ক বা কোনো হিলিং পদ্ধতি, যেমন ওই উদাহরণ দিচ্ছিলাম একটু আগে, যে কোনো বয়স্ক মানুষকে যদি বা কাউকে উদাহরণস্বরূপ অপারেশন করতে নিয়ে যাওয়া হয়, ডাক্তারবাবু বন্ড পেপারে সাইন করে যে মৃত্যুর জন্য আমরা তাই নেই, হতেই পারে। হুম। তাই যেই কাজটা বা যেই জিনিসটা সম্পূর্ণ ঈশ্বরের হাতে, ফলাফল দেওয়ার মালিক স্বয়ং ঈশ্বর, আমি থোড়াই গ্যারেন্টি দিতে পারবো আমার হাতে কিছু? আমি তো কেউ আসলে আশীর্বাদ দিই না, এই আপনার স্ত্রী চলে গেছে আমি আশীর্বাদ দিলাম কাল চলে আসবে। আমাকে তো কাজ করতে হয়। কাজটা তো ডিভাইন এনার্জি দিয়েই কাজ করে, যে কোনো মা কালী হোক, বাবা শিব হোক, কি ওয়েস্টার্ন তন্ত্রে কোনো সেন্ট হোক, যাকে দিয়ে কাজটা করানো হয়, এবার তাদের ইচ্ছা তাদের এতেই কাজটা হয়, এটা আমার দায়িত্ব না। যদি কেউ বলা যায় তুমি টাকা নাও কেন, তাহলে আমি যে খাটবো, আমার তো একটা পারিশ্রমিক আছে, জিনিসপত্র একটা যে অ্যারেঞ্জ করবো তার তো একটা খরচ আছে, সেই জন্য তো সাময়িক খরচ নেওয়া হয়, বেশি তো নেওয়া হয় না। তো তোমার যে কাজগুলো, তোমার যা যা কাজ মোটামুটি আছে, তো লাস্ট তোমার যে তুমি খুব সস্তায় কাজ করো, এটা তুমি আগে বলেছো। আজকে আমি চাইছি তুমি রিভিল করো যে কত টাকায় তুমি কাজটা করো, 15,000-এর মধ্যে সব কাজ। সব কাজ, তার উপরে নেওয়া হয় না। এবার আমি আগেও বলেছি, এবার ভিডিওতেও বলছি, যে যে কোনো বাড়ির কাজ করতে গেলে হুম বা দোকানে গিয়ে কাজ করতে গেলে বাড়িতে যাওয়া হয়, সেটা লোকেশনের উপর ডিপেন্ড করে, হুম সেটা ড্রাইভারের থেকে ভাড়াটা সে বলবে। আমার হুম নিজের কোনো হুম। গাড়ি নেই, আর জীবনে হয়তো কিনতেও পারবো না, যা দাম, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। 15,000 মতো খুবই কম। একদম 15,000 টাকার মধ্যে, তার উপর নেওয়া হয় না, তার কারণ এতে জিনিসপত্রের খরচা, আর প্রত্যেক কাজে আমি আমার একটা ন্যূনতম কিছু লাভ নিশ্চয়ই রাখি। নিশ্চয়ই। পরিষ্কার কথা, আমি যা বলি ওপেনলি, লোকানোর কিছু নেই। কিন্তু ঘটনা হচ্ছে কি এটাই যে আহ, এবার ওই মহিলার কথা যেটা আমি আর তুমি বলতে কোনো খারাপ কাজ তো করো না, মারণ উচ্চাটন উচ্চারণ করি, উচ্চারণ করি, বুঝে করো। উচ্চারণ কখন করি, এই যে বলছি, যেমন ধরো ধরো উদাহরণ দিই, তোমার এই ফ্ল্যাটটা হুম। অবৈধভাবে তোমার ঠাকুরদারা কাউকে ধরো ভাড়া দিয়ে গেছেন, আহ, সে ধরো অবৈধভাবে রয়ে গেছে, তার উঠে যাওয়ার কথা গাজুয়ারি করে। হুম এখন তো এমনি দিদির রাজত্বে সবাই গাজুয়ারি, সবাই তো নেতা। হুম এবার এই নেতার আমলে ধরো তোমার জায়গাটা ধরো চলে গেল, তোমার জায়গা তোমার দুই ভাইকে তাড়িয়ে দিয়ে এখন ওরা থাকবে বলছে, তখন তুমি উচ্চারণ না করে করবে কি? রামায়ণ শোনাবে তাকে? উচ্চারণ তো তাকে করতেই হবে যে তুমি যাই চলে যাও। এটা তো খারাপ না? যেমন বিচ্ছেদ, অবৈধ সম্পর্কের জন্য তোমাকে তো বিচ্ছেদ করতেই হবে, হুম। এইগুলো খারাপ নয়, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। এবার এই যে ব্যাপারটা আমি বলছি, অনেকের কাছে গিয়েছেন, যাবার ফলে তারাও অনেক জায়গায় নিয়ে গেছেন, অনেক কিছু করেছেন, 40,000, কেউ 50,000, কেউ 80,000, হাইয়েস্ট 1 লাখ। ডাক্তারবাবুরাও অনেক দেখিয়েছেন, এটা ডাক্তারের রোগ না। এখন যদি আমার কাছে কেউ এসে বলে আপনি টিউমারের অপারেশন করে দিন, আমি তো আর পারবো না, সেটা ডাক্তারবাবুর কাজ। তেমন আমাদের এই কাটানটা ডাক্তারবাবু করতে পারবে না, সেটা তো আমারই কাজ। হ্যাঁ, এবার এই হচ্ছে আর একটা ব্যাপার। হয় সিদ্ধি, তুমি বলছিলে যে তুমি ক্যান্সারের যদি প্রথম দিকে স্টেজ ধরা পড়ে যে কোনো হিলিং, রোগের। কিছু হিলিং করি, লামাফেয়ার মাধ্যমে হুম। হিলিং করা হয়, আর তার পাশাপাশি কিছু দৈব ওষুধ হয়, সেগুলো দেওয়া হয়। একটু এই ব্যাপারটা একটু রাখবে হ্যাঁ, দর্শকদের নিশ্চয়ই জন্য। রাখবো, নিশ্চয়ই রাখবো। এবার ঘটনা হচ্ছে গিয়ে এইটা একটু বলে নিই, তারপর ওটা হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। এবার সেই মহিলা তখন তাকে মানে কি করা হলো না, এত কিছু করার পর যখন কোনো উপায় দেখছে না, তাকে ডাক্তারবাবুরা অনেক কিছু অপারেশন করলো, অনেক কিছু করলো, কিছুই পেল না। এবার তোমার পডকাস্ট দেখলো, পডকাস্ট খুঁজে আমার নাম্বারে ফোন করলো যে আপনি এই ধরনের কাজগুলো একটু দেখবেন। আমার যা কাজের প্রসেস, বললাম নাম ফটো পাঠান, গণনা করে দেখা হবে। অনলাইন গণনা করতে কোনো টাকা নেওয়া হয় না, আগেও বলেছি এখনো বলছি। সামনে যদি আসে কেউ বাড়িতে গণনা করতে, তাকে 300 টাকা নেওয়া হয় দক্ষিণা। অনলাইনে যদি কেউ যোগাযোগ করে কোনো কিছু গণনার জন্য আসে, তাকে কোনো টাকা নেওয়া হয় না, এমনি দেখা হয় তাকে গণনার জন্য। এবার সেই সময় সে বললো, মানে আমি দেখলাম যে এই ঘটনা তার হয়ে আছে। এবার মানুষের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন, কে করেছে, আমি তার থেকে সেফটি থাকবো, এটা সবচেয়ে বোকা প্রশ্ন। আমি জানি আপনি বিপদে আছেন, আপনার মাথায় অনেক চাপের মধ্যে আছে, তা বল এইটা ঠিক নয়। আমায় কে করেছে আমি জেনে তাকে করব কি? আমি তো থানায় ডায়েরি করতে যাবো না যে স্যার একটা ডায়েরি লিখবেন আমাকে কেউ বান মেরেছে, সম্ভব তো নয়। না, ফট করে বলবে না আমি তার থেকে সেফটি থাকবো। কি করে সেফটি থাকবেন আপনি? কি করে সেফটি থাকবেন? গায়ে ইট লাগিয়ে ঘুরবেন? পারবেন না। ঢাল নিয়ে ঘুরবেন? পারবেন না। আপনাকে আমাদের মতন কারো কাছে সেফটি করতে হবে যাতে আপনাকে কেউ না করে। তাহলে সেটা যখন করা হবে, সে যেই তান থেকেই করুক না কেন, আমি করি বা যেই করুক,
সে তো এইটাই করে দেবে যে আপনাকে কেউ যাতে না ক্ষতি করে, স্পেসিফিক কৌশিক নয়, স্পেসিফিক আমি নই, স্পেসিফিক কেউ না, যাতে পৃথিবীর কেউ না ক্ষতি করে, এইরকমই প্রোটেকশন দেওয়া থাকবে। তাহলে খামোকা আপনি নামটা জেনে করবেনটাই কি? আর এটা আমার তো অন্তত জানানোর নিয়ম নেই, ঠিক আছে? গুরুদেব আদেশ দেননি কে কখনো কাউকে বলবে না। আমরা চাইলে জানতে পারি অবশ্যই যে কে করেছে, বা তার নাম ধাম সবই জানা যায়, কিন্তু এটা বলার নিয়ম নেই। তাই এটা যদি আমার বাড়ির লোকও বলতো, আমি তাদেরকেও বলতাম না। এরকম কখনোই বলা হয় না। আমি পডকাস্টের মাধ্যমে জানাচ্ছি, যারা আসবে কেউ যেন এটা জিজ্ঞাসা না করে যে কে করেছেন। যেই করুক, আপনি সুস্থ হবেন ঠাকুর চাই, এটা আমি ব্যবস্থা করতে হবে, যাতে আপনি সুস্থ হন। ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। তাকে এইরকম বললাম যে দেখুন, জানানো তো যাবে না, আপনি পডকাস্টে পুরোটাই দেখেছেন, তাহলে জিজ্ঞাসা করছেন কেন? যাই হোক, আমি জানাবো না। আপনি চাইলে এই খরচের মধ্যে আপনি কাজটা করাতে পারেন, এরকম সামথিং খরচ হতে পারে। ঠিক আছে? এবার সেই ভদ্রলোক বললো যে তাহলে কি, মানে আপনি বাড়িতে এসে করবেন না আমাকে যেতে হবে? বললাম যদি বাড়িতে গিয়ে করতে পারেন খুবই ভালো, কেন মানুষটা তো সেই বাড়িতেই থাকবে আগামীতে, বাড়িটাকে প্রোটেক্ট করে দেওয়া যাবে পুরোপুরিভাবে। তো বাড়িতে গিয়ে করা হলো, এই করাতের কিছু কাটান করা হলো। করাতে কাটান করতে সর্বোচ্চ টাইম লাগে আধা ঘন্টা। হ্যাঁ। হ্যাঁ, আগুন ফাগুন কিছু জ্বালানো হয় না। গুরুদেবদের দেওয়া কিছু অস্ত্র টাইপের থাকে, গুরুমুখীবিদ্যা যারা আছে তারা জানে। এই অস্ত্র টাইপের সেই জিনিসপত্র দিয়ে একটা জলের উপর কাজ করা হয়, একটা যন্ত্রম টাইপের, যন্ত্রম বলবো না, যাই হোক একটা ছক টাইপের আঁকা হয়, সেগুলোর উপর নাম দিয়ে কিছু কাটান করা হয়। এগুলো করাতে সর্বোচ্চ টাইম লাগে আধা ঘন্টা। আধা ঘন্টা পর থেকে সেই মানুষটা কিছুটা হলেও সুস্থ হবে, পুরোটা না হলেও। তারপর তাকে জলের মধ্যে ওষুধ দেওয়া হবে, 2 সপ্তাহ খাবে, যেমন আমি করলাম সেটাই বলছি, পুরোটা বলছি। ওষুধ খাওয়ার পর তাকে বললাম আপনাদের বাড়ির লোক বা কেউ একজন আপনারা আসবেন কবচটা নিয়ে যাওয়ার জন্য। এলো, কবচটা নিয়ে গেল। এখন মোটামুটি দেখো, আমার তো 1 মাসও হয়নি পডকাস্টের মধ্যে, আগের পডকাস্টে তার মধ্যে এসছে। এই গত সপ্তাহে সপ্তাহে কাজ করে এসেছি। এই আজকের আসার আগে খবর এলো যে মানুষটা ব্লিডিংটা কমেছে, চুল টানার ব্যাপারটা কমেনি, এই সারেনি, কমেছে, পুরোটা সারতে বাকি আছে। আমি বলেছি 2 মাস টাইম লাগবে, কিন্তু হয়ে যাবে। হয়ে যাবে। যদি না হয় আবার করতে হতে পারে, সেই ক্ষেত্রে খরচ লাগবে না, একটাই খরচে কাজ হয়, একদমই তাই। ওই বারবার তোমাকে টাকা দিতে হয় না। না, একটা কাজের জন্য সে বারবার কি টাকা দেবে? একবার ধরো এসছে, আমি ধরো পাইনি, সেটা তো আমার ব্যর্থতা। আমি তার থেকে আবার টাকা চাইবো যে আপনি আরো 5,000 দিয়েছেন, কিন্তু আরো 5,000 বাদবাকিটা সেটাই করে কিন্তু। আমি জানি না, ঠিক না করা। কেননা এটা হচ্ছে ব্যবসা। অনেকের মধ্যেই ব্যাপারটা আছে যে তুমি এসছো একটা অসুবিধা নিয়ে, ধরো বশীকরণ নিয়ে। এরকম বিভিন্ন মানুষ, আমি নাম বলবো না, আমার কাছে আসে, বশীকরণের জন্য 40,000 টাকা নিয়েছেন। তা বশীকরণ বলছে দাদা 11 দিন টাইম দিয়েছেন, এক তো 15 দিন হলো। এত কম সময় প্রথমত কাজ হয় না, আমি তো জানি না, শিখিনি, ওনারা হয়তো শিখেছেন করছেন, যাই হোক। তা বললো 11 দিন মধ্যে হবে, তা খুব ভালো কথা, মানুষটাও এরকম নাচছে, 11 দিনের মধ্যে বউ চলে যাবে, যেই বউ 5 বছর আগে চলে গেছে, সে 11 দিনে চলে আসবে, কোথা থেকে আসবে কে জানে, কিন্তু চলে আসবে যেভাবে হোক। সে উড়ে আসুক কিংবা মাটি ফেটে বেরোক, কিন্তু সে আসবে। সে মানুষটাও আনন্দে আছে। এবার মানুষও কিছু বোকা, দেখ কেমন, তুমি যদি ইনকাম করো, ধরো তুমি পডকাস্ট করছো, ঠিক আছে, তোমায় দিয়ে উদাহরণ দিচ্ছি, তোমার পডকাস্ট থেকে ভালো আর্ন হচ্ছে না, তার জন্য আমি কিছু করলাম যে তোমার পডকাস্ট থেকে আর্ন হয়। কিন্তু তুমি বললে দাদা আমি ভিডিওই বানাবো না আজ থেকে, এমন কিছু করে দেওয়া যায় যাতে আমার আয় হয়। আমি কি করে করবো? টাকা কি উপর থেকে পড়বে? তেমন কিছু বিদ্যা এক সময় ছিল, এখন তা লুপ্ত প্রায়, শুধু না, জানা থাকলেও সেগুলো আর কাজ হয় না। কেন? এগুলো ঈশ্বরের হাতে, এইগুলো মানুষের এই স্বভাবের জন্য সেই জিনিস চলে গেছে। কেন? এই গুরুমুখী বিদ্যা সেই ধরনের জিনিসও ছিল যে আকাশ পেটে টাকা পড়তো, এটা শুনতে অবাস্তব লাগলে লোক ভাববে যে ভাঁওতাবাজি করছে, এরকমও হয়, আপনি জানেন না। আপনার খিড়কি থেকে সিংহদুয়ার, এই তোমাদের পৃথিবী গানের মতন জগৎ, এর বাইরে কিছু জানেন না। এটাও হয়, কিন্তু এখন হয় না, তার একটাই কারণ যে এই ব্যাপার। আমাদের শাস্ত্রে উল্লেখ আছে কাশিতে মরলে মুক্তি, তাই তো? তাহলে ওসমান হামিদের গ্রুপের কেউ যদি কাশ্মীর বলছি, কাশিতে যদি মারা যায়, তাহলে সে কি মুক্ত হয়ে যাবে? হবে না, তার পাপের জন্য। ঠিক তাই। তা সেই রকম, তা মানুষও এমন বোকা যে 5 বছর আগে যে স্ত্রী চলে গেছে, সে কি 11 দিনে আসবে কোথা থেকে, তুমি আমাকে বলো? সে মানুষটা কোথায় আছে সেটাই তো জানে না উনি। আদেও কোনো ছেলের সঙ্গে চলে গেছে কি সেটাও জানে না, উনি বাড়ি থেকে এমনি চলে গেছে। মারাও তো যেতে পারে না, আগে তো হ্যাঁ। দেখতে হবে যে সে মানুষটা মারা গেছে কিনা। উনি বললেন না, চলে আসবে, 11 দিনে কাজ করলে চলে আসবে, চলো তারাপীঠে চলো। বারবার বলি কেন, এটা তারাপীঠে কি কাজ করে, মানুষ আসে বলে বলেই বলছি। আমি তারাপীঠকে ছোট করার জন্য বলি না, আমি নিজেও মাসে 2-1 বার বা যখন তারাপীঠে যাই কাজ করতে, না মাকে পূরণ করতে। তারাপীঠ হচ্ছে আমার গুরু ঠাকুর নিগমানন্দ সরস্বতীর প্রথম সাধন পীঠ, যেটা পরম পবিত্র আমাদেরকে যারা নিগম শিষ্য ভক্ত। এই তারাপীঠকে আমি কি করে ছোট করবো? তারাপীঠ তো আমার ঠাকুরের প্রথম সাধন পীঠ। বামদেব তো আমার দাদা গুরু হয় হিসাব মতন। ঠাকুর নিগমানন্দ সরস্বতী দেবের গুরু তো বামদেব, আর আমরা তো নিগমানন্দ সরস্বতী দেবের শিষ্য, তাই বামদেব তো আমাদের দাদা গুরু হন। হ্যাঁ, এবার এইটা হচ্ছে ঘটনা। তা
সেখানে 40,000 টাকার কাজ করলেন, তা 12 দিন হয়ে গেল, কেন কাজ হয়নি? না আপনি কোথা দিয়ে গেছেন, না আমি তো বাসে করে এসেছি। তা বাসে কোথায় বসছিলেন? না আমার এই কোথায় বসেছিলেন? না বলছে হ্যাঁ বসেছিলাম। আপনার পাশে কেউ বসছিল? হ্যাঁ বসেছিল। তাই ওই জন্যই তো কাজ হয়নি। হাসি পাচ্ছে না শুনে? মানে এটা যুক্তি, এটা কোনো যুক্তি হলো বলো তো? মানুষকে ঠকানো কি এটা? 40,000 টাকা নিয়েছি, এক্সট্রা 30,000 টাকা নিয়েছে বাস্তুর কাজ করবে বলে শুধু। 70,000 টাকাটা মানুষের কাছ 70,000 থেকে নিয়ে নিয়েছে। আরো গল্প আছে, 20,000 টাকার কবচ। মানে একের ধাক্কা ধরে না। তুই অবিশ্বাস ভাবো, অফ দ্য ক্যামেরা তোমাকে আমি ওদের যে পেমেন্ট মেথড সব অনলাইন হয়েছে, অনলাইন পেমেন্ট মেথড স্ক্রিনশট আছে আমার কাছে। তোমাকে নাম পাঠিয়েছে ওই মহিলা? পুরুষ যে কাজ করেছে সে একজন ভদ্রলোক। ও ওকে, পুরুষ যে যে পাঠিয়েছে। তান্ত্রিকের কাজ করেছে সেও মানে বেটা ছেলে, পুরুষ মানুষ, ঠিক আছে। মানে সে তাকে লোক চেনে, তুমি যদি নাম বলো। নাম বলে বিভিন্ন লোক চিনতে পারে, বিভিন্ন পডকাস্টেও তারা থাকে। হ্যাঁ। হ্যাঁ, আমাদের পডকাস্টে আসেননি সৌভাগ্যবশত, মানে এই কে পডকাস্টে আসেননি। এবার যাই হোক, বিভিন্ন পডকাস্টে উনি থাকেন। তা এই হচ্ছে ব্যাপার, আমি ওকে ছোট করি না, কারোর সঙ্গে ইয়ে করার জন্য আমি বলি না কোনো কিছু। তা 90,000 টাকার ঘটনা হয়ে গেছে, ঠিক আছে। 90,000 টাকার যে ঘটনা হয়ে গেছে, তো উনি বলছেন দাদা কাজটা হলো না। যে কি করে হবে, তুমি তো করোনি, এই বাসের মধ্যে এইভাবে গেছো কেন? আচ্ছা আপনি তাহলে বলতে পারতেন যে আমি প্রাইভেট কারে যাবো, একটা নিয়ম থাকলে। যেমন আমি এই কাটানের একটা নিয়ম আছে, এই করাত কাটানের বলতে বলতে এড়িয়ে যাচ্ছে অনেকটা, মানে পিছিয়ে পিছিয়ে যাচ্ছি মাঝে মাঝে। এই কাটানের একটা নিয়ম আছে, যেদিন করতে হয় সেই মানুষটাকে একটু সাত্বিক আহার নিরামিষ খেতে হয়। যদি ইয়াং, যে যার কাজ করেছেন সে বয়স্ক মানুষ, তার ওরকম কোনো নিয়ম নেই। ধরো আমাদের মতন ছেলে পুলে বিয়ে শাদী করেছে, তাদের সংযমে থাকতে হয়। কোন ইন্টার কোর্সে যেতে নেই ওই দিন, ওই দিনটা একটু নিয়ম থাকে, তাদেরকে মানতে হয়। এক ঘরে স্বামী স্ত্রী না থাকাই ভালো, মাটিতে বিছানা করে ঘুমানো ভালো, এইগুলো নিয়ম থাকে। তা এইগুলো তো সে জানে না, আমি তো জানি, আমার তো না। তাকে বলা উচিত। হুম। ধরো আমি কাজটা করলাম, তার কাজটা হলো না, তার ভাগ্যে নেই, এটাই বলতে পারি দাদা আপনার কাজটা হয়নি এই কারণে, আমি আমার খরচ বাদে আমার যেটুকু পারিশ্রমিক, ধরো 2,000 3,000 যা হয়েছে, এবার ধরো আমি ওনার থেকে পুরো অ্যামাউন্টই বলতে পারি যে 7,000 টাকা আমি অ্যামাউন্ট করেছিলাম, ঠিক আছে। হুম। সেখানে আমার 3,000 টাকা মতন খরচ হয়েছে, 1,000 টাকাটা শ্মশানে দিতে হয়, সেখানে জিনিসপত্র ফেলতে যেতে হয় 1,000 টাকা, আর তাহলে হলো 3,000 টাকা আমার লাভ ছিল, ঠিক আছে। যদি না হতো আমি তাকে বলতাম যে দাদা আমি 3,000 টাকা আপনাকে রিটার্ন করছি, বাকিটা। এটা নিয়ম, যে আমার দ্বারা হয়নি বা আমি চেষ্টা করেছি, হচ্ছে না কাজটা, এটা আমার ব্যর্থতা হতে পারে, হুম। বা হুম। ঈশ্বর চায় না কোনো একটা কোনো কারণে। কিন্তু আমি তো বলতে পারি না যে আপনি ওই দিনকে পেঁয়াজ দিয়ে কেন ভাত খেয়েছেন, ওই জন্য আপনার কাজ। এটা তো হাসির কথা। তা আমার তো বলা উচিত আগে, উনি তো বলেননি। আবার উদাহরণ দিচ্ছে কি না, আপনি তো, আপনার এটা বুদ্ধি হলো না, আপনারা জানেন না যে পুজো পাঠের কি নিয়ম। বোঝো কাণ্ড, করছে তন্ত্র, বলছে পুজো। তন্ত্র মন্ত্র পুজো এক নয়। তন্ত্র মতে পুজো, বাংলার বাইরে অনেক নন বেঙ্গলি যারা ছিন্নমস্তার পুজো করেন, ধোঁয়াবতী পুজো করেন। আমার বাবাও পুজো পাঠের সঙ্গে আছেন, উনিও পুণ্যাভিষিক্ত লাইনে পুজো পাঠ করেন, কিন্তু সাধনা বিষয়টা একদম আলাদা। সাধনা পুজো কখনো এক হতে পারে না। তুমি ছিন্নমস্তা প্রয়োগ অনেক পণ্ডিতের কাছে জিজ্ঞাসা করলে পাবে, পাবে না? হুম। তুমি এই এখানেই বড় কালী মন্দিরে জিজ্ঞাসা করো, হুম। ভালো পণ্ডিত থাকলে, ঠাকুরের ছিন্নমস্তা প্রয়োগ হয়তো, উনি হয়তো বলবেন আমি করি না, বা কেউ জানাশোনা আছে কেউ করেন, বা অমুক নাম এরকম করে, জানে সবাই। হুম। যদি তুমি করাত কাটার নিয়ে যাও, জিজ্ঞাসা করো যারা করাত কাটার করে, এই লাইনে যারা গুরুমুখী বিদ্যা আছে তারা ছাড়া কেউ জানেন না। কিন্তু এটা গুরুমুখী বিদ্যা, এটা অহংকারের জায়গা না, এটা ঈশ্বর তাকেই দেয় যাকে তিনি নির্বাচন করেন, ঠিক আছে। এবার এটার উদাহরণ যদি কেউ বলে যে তাহলে এদেরকে তুমি ছোট করছো, একদম ছোট করছি না। প্রত্যেকটা পার্ট আলাদা পার্ট, প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট। তুমি বলো না, তুমি এখান থেকে মিষ্টির দোকানে গেলে, এখানে সামনে একটা মিষ্টির দোকান আছে, ওখানে মিষ্টি খেলে আর হলদিরাম প্রভুজির রসগোল্লা খেলে, দুটো রসগোল্লাই কি এক? ওখানে ভ্যারাইটিস মিষ্টি কেন পেলে? কেন ওটা বড় একটা শোরুম। তা সেরকমই একজন সাধক আর একজন সাধারণ কোনো তান্ত্রিক বা পণ্ডিতের মধ্যে এটাই তফাৎ, যে গুরুমুখী বিদ্যা যারা জানে তাদের কাছে স্পেসিফিক আলাদা এমন কিছু থাকবে যেটা সবার সঙ্গে মিলবে না। তার মানে তুমি ওই মিষ্টি খেয়েছেন সেটা বলতে পারো না যে আপনার দোকানে কি মিষ্টি, আপনার তো ফালতু মিষ্টি। কোনোটা না, সবাই সবার জায়গায় শ্রেষ্ঠ। এই হচ্ছে ঘটনা। তা মানুষটা সুস্থ হয়েছেন, আশা বাহ। করি তোমরা প্রার্থনা করে আরো সুস্থ হয়ে যায়। নিশ্চয়ই নিশ্চয়ই। আমাদের আমাদের চ্যানেল থেকে যারা যারা দেখছে এবং যারা যারা তোমার কাছে যাবে, আশা করি টাকার দিকটাও তুমি যখন বললে, এত সুন্দর করে তুমি বোঝালে যে ব্যাপারগুলো কিভাবে হতে পারে, যে বোকা বোকা যে জিনিসগুলো সেগুলোতে মানুষ আর পা দেবে না, আমি বুঝতেই পেরেছি। এবং আশা করি দর্শকরাও বুঝতে পেরেছে, আশা করব তিনিও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর ক্যান্সার নিয়ে তুমি বলছিলে। হ্যাঁ, ক্যান্সারটা নিয়ে আমি ওটাই জানতে চাইছিলাম যে ক্যান্সারে কিন্তু কোনো অ্যান্সার নেই। হুম। সেখান থেকে দাঁড়িয়ে ফার্স্ট স্টেজ হলে তুমি বলছো যে
আমি কিওর করা যেতে পারে? কিওর করা যেতে পারে, এখনো বলছি যে কিওর করা যাবেই, একদম বলছি না, না। না, না। আর আমিও মাতব্বর নই, ক্যান্সার সম্বন্ধে আমার বিন্দুমাত্র ধারণা নেই। ক্যান্সার নামেই শুনেছি যে এটা ক্যান্সার, হলে কি কি হয় তা হয়তো শুনেছি, জানি। হুম, হুম। ক্যান্সার কি থেকে হয় সেটা ডাক্তারবাবুরা জানেন, আমার থেকে তার অনেক অভিজ্ঞ, অনেক পণ্ডিত ব্যক্তি। আমার এই সম্বন্ধে বলার কোনো ধৃষ্টতাই নেই যে ক্যান্সার কি করে হয়। আমি জানি ক্যান্সার হলে ঠাকুরের নির্দেশে কিছু, গুরুমুখী বিদ্যায় কিছু কবজ হয়, গুরুমুখী বিদ্যায় বলা ভুল, এটা নির্দেশে, দৈব জিনিস তো, এগুলো নির্দেশে হয়ে থাকে, গুরুদেবের আদেশে থাকে। ঠিক আছে, এগুলো বিদ্যার মধ্যে পড়েন না, কিছু ওষুধপত্র দেওয়া হয়ে থাকে। আয়ুর্বেদিকও বলবো না, গুরুমুখী বিদ্যা, এটা খেলে কারো ক্ষতি হয় না, এক নাম্বার। আর লামাফেরা অনুযায়ী তো হিলিং পদ্ধতি আগেও বলে গেছি, যে লামাফেরা একটা হিলিং পদ্ধতি, বৌদ্ধতন্ত্রের একটা যে পদ্ধতিগুলো রয়েছে তার মধ্যে একটা অন্যতম পদ্ধতি লামাফেরা। বা রেইকি, রেইকি একটা আলাদা পার্ট, লামাফেরা আলাদা পার্ট। আমি এটা দুটো করে থাকি, এই দুটো নিয়ে বলছি। হোলিফায়ার রেইকি এবং লামাফেরার মাধ্যমে তাকে হিল করা হয়, যাতে সেই মানুষটা এটা থেকে বেরোয়। আর আশা করি, আমি এখনো পর্যন্ত ৩-৪ জনের জন্য করেছি। একজন ব্রেস্ট ক্যান্সার, একজনের ছিল এইখানে কি বলে এটা ক্যান্সার, থ্রোট থ্রোট ক্যান্সার, ক্যান্সার মানে? থ্রোট ক্যান্সার। আর একজনের কিছু একটা ছিল ওই হার্টের বা কোনো সাইডে ব্রণ, কিছু একটা ক্যান্সার, যাই হোক, অত আমি বললাম না, আমি পণ্ডিত নই, অত নাম কি করে জানবো। তা যাই হোক, এটা ক্যান্সারের মধ্যেই পড়ে। ঠিক আছে, তারা কি কিওর হয়েছিল? অনেকটা। মানে একজন পুরোপুরি হয়েছে, যিনি, আমার হিলিং পদ্ধতির জন্য হয়েছে কিনা বলবো না, কেন আমি কখনোই বলি না যে আমার হিলিং নিচ্ছেন ডাক্তারের ওষুধ খাবেন না, ডাক্তারও করতে পারেন, কিন্তু আমার হিলিং নেওয়ার পর উনি বলেছেন যে যেদিন থেকে হিলিং নিচ্ছি পেনগুলো কম হয়েছে, একটু স্ট্রেস কম হয়েছে, ঘুমটা ভালো হয়েছে, এইগুলোই তো চাই। ডাক্তারবাবু যদি বলে দেয় ৫ বছর বা ৩ বছর, সেটা তুমি ১০ বছর করতে পারো। আশা করা যায়, ভগবান যদি চান ভগবান যদি সুস্থ চায়। হবে। আর এইটা একটা কথা আমি বলে রাখি, অন্য ক্যামেরায় বলছি, এই ধরনের রুগী যারা আর্থিকভাবে পিছিয়ে পড়েছে, ধরো গ্রামগঞ্জে ক্যান্সার হয়েছে, এই ধরনের পেশেন্টকে ট্রিটমেন্ট কিন্তু বিনামূল্যে করা হয়, আমি করে থাকি। বাহ! আর যদি মিথ্যে কথা বলে থাকেন তাহলে কিন্তু ও ধরে নেবে। যে বলবে যে আমার তো টাকা পয়সা নেই বা আমি সেটা গরিব তো মানুষ, বটেই। সেটা কিন্তু ও ধরে নেবে। তো এই স্মার্টনেসটা আপনি করবেন না, ভাবছেন না যে আমি বলছি বলে আপনারা বলবেন না। যখন ও ধ্যানে বসবে আপনার ব্যাপারে সবকিছুই আপনি জেনে যারা নেবেন। সত্যি অসহায় তাদের সুযোগ সুবিধা নেওয়া উচিত। যেমন এখন একটা প্রকল্প বেরিয়েছে, যুবসাথী প্রকল্প। হুম, হুম, আমাদের হুম। পাড়ায় অনেক টিএমসি নেতা যারা আমার সঙ্গে ভালো খাতির আছে, মানে আমাকে ভালোবাসে, অনেকে আছে। তা উনি আমাকে বললেন একদিন যে, "আপনি ফর্ম ফিল আপ করছেন না, করোনি কেন তুমি?" আমি, "কেন করবো?" "না, টাকা পাবে।" আমি বলি, "আমার দরকার কি আছে? মাস গেলে আমার ভালো টাকা ইনকাম আছে, চলে যায়। আমি আবার ১,০০০ টাকা নিয়ে করবোটা কি?" অবাঞ্ছিত কোনো হেল্প নেওয়াটাই মানে পৃথিবীর বুকে তোমার ঋণ বাড়িয়ে দেওয়া। হুম। এটা মাথায় রাখবে। বাড়ির লোকের থেকেও অবাঞ্ছিত কোনো কিছু নিতে নেই। যে, "এই আমি জল নিয়ে খেতে পারি, তুমি একটু জল দিয়ে যাও। আমাকে একটু চান করিয়ে দিয়ে যাও পারলে।" এই যে ব্যাপারগুলো, এগুলো ঋণ বাড়িয়ে দেওয়া নিজের। আর কিছু না। এগুলো করতে নেই। তো শ্রীদীপ, আমরা একেবারেই শেষের দিকে আছি। শেষের দিকে বলবো না, শেষের একটা টপিকে আমি মাঝামাঝি জানতে, দিকে আছি। মাঝামাঝি বলতে গেলে, হ্যাঁ। যেটা হচ্ছে যে বশীকরণ। হুম, এটা তো একটা মানে হট টপিক, যে হুম, বশীকরণ করতে পারলেই আমি সাকসেস। সাকসেস। সত্যি কি বশীকরণ হয়? না বা করতে তোমার, পারলে তুমি তান্ত্রিকও নয়। হ্যাঁ? বশীকরণ না করতে পারলে তুমি তান্ত্রিকও নয়। তান্ত্রিকও নয়। হুম। তো আমার পাশের বাড়ি কাকে চাই, বা কোনো বন্ধু-বান্ধব যাকে আমার পছন্দ, যেভাবে হোক তাকে আমি একটু ভালো লাগাতে পারি। এইগুলো কি মানে তুমি করো তো না? আমি জানি খারাপ কাজ তুমি করো না। তোমার কাছে আজকে নতুন কি পেতে পারি এই বশীকরণের, বা যদি একটু রাখো? বশীকরণ নিয়ে দেখো, আমি একটা কাজ করেছিলাম। ঠিক আছে? যে ওটাকে কি বলে বেশ, ওটার নামটা একটু অড টাইপের। উনুম বলে। নো ম উনুম। উনুম বিদ্যা বা উনুম, উনুম চালান। ঠিক আছে? এর নামগুলো কেন বিকট? এগুলো তো আসামের বলতে পারো, বা লোধি ভাষা, যেমন আগে একটা বলেছিলাম না, লুমিয়া। হুম? এবার আমি গিয়ে ভাবলাম এটা লুমিয়া না লুইমা, কি অরিজিনাল নাম হতে পারে? তারপর ভেবে চিন্তে বললাম না, লুমিয়াই হতে পারে। ঠিক আছে? তাই এই যে উনুম যে বিদ্যাটা, এই উনুম বিদ্যার এক ধরনের বশীকরণ হয়, এটা আমি করেছি। খুব হাইয়েস্টলি ৫-৭ জনের করেছি। তার মধ্যে ৫-৭ জনের মধ্যে ৬ জন রেজাল্ট পেয়েছে, একজন পাননি। পরিষ্কার কথা। হ্যাঁ? এবার ঘটনা হচ্ছে গিয়ে করা হয়েছে এইভাবেই। কেন? তার স্ত্রী দীর্ঘদিন যাবৎ বাড়িতেই ছিলেন, কোথাও চলে যাননি। এগুলো চলে যাওয়ার ক্ষেত্রে কতটা হয় জানি না। থাকার মধ্যে হয়। আছেন, কিন্তু তার সঙ্গে প্রচণ্ড মানে মিসবিহেভ তো করেনই। পাশাপাশি কি বলবো, মানে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় জড়িত হয়েছে। হ্যাঁ? বিভিন্ন পুরুষের সঙ্গে পরকীয়া আশ্রয় পেয়েছে। তা সেই অবস্থায় তিনি আমার কাছে এসেছিলেন। এটা ২০২৩ সালে এসেছিলেন। হ্যাঁ? অগস্ট মাসে, ২০২৩ অগস্ট মাসে এসেছিলেন। তা আসাতে তিনি আমাকে বললেন যে, "দাদা এই ব্যাপার।" আমরা পুরো টাইটেরিয়া বললাম যে, "আপনাকে নাম ফটো পাঠাতে হবে।"
গণনা করতে হবে, করে আমি জানাবো কেন হচ্ছে না। এমনও হতে পারে যে লোকটা হয়তো মানে বিশ্বের সবচেয়ে ছোট লোক, খুব অভদ্র লোক। এক একটা মানুষ থাকে না খুব অভদ্র, স্ত্রীর সঙ্গে সারাদিন অত্যাচার করেছে, ড্রিঙ্ক করে অত্যাচার করেছে, তার সেই স্ত্রীটা অন্য জায়গায় চলে যাবে, এখানে না। এখন অত কেউ সতী সাবিত্রী নেই। স্বামীজি বলেছে তোমরা সীতা সাবিত্রী দময়ন্তী হও, এখন কজন মানে? কটা মেয়ে মানে? এখন মেয়েরা ওই সব জায়গাতে অন্য অন্য নাম বসিয়ে নিয়েছে যে আমি এটা হব, এরকম একটা ব্যাপার। তা সেই অবস্থাতে তা আমি গণনা করে দেখলাম যে না, মানুষটা সত্যি ঠিকই বলছেন, এবং স্ত্রীটা সত্যি অসভ্য, অভদ্র, বর্বর। হ্যাঁ, আমি তাকে পার্সোনালি সাজেস্ট করলাম যে অবিলম্বে একে ত্যাগ করে দিন। আমি এটাই বলি, দুষ্টু গুরু রাখার থেকে শূন্য গোল অনেক ভালো। আর আমার একজন গুরুদেব বলতেন স্টেশন খালি থাকলে ট্রেনের অভাব হবে না। হুম। তাই স্টেশন যদি খালি হয়ে যায়, স্টেশন যদি জংশন হয়, তাহলে ট্রেনের অভাব কোনোদিন হবে না। যেমন আমাদের বালিগঞ্জ স্টেশনে কোনোদিন ট্রেনের অভাব হয় না, ওটা একটা জংশন। আমাদের সোনারপুরে একটা জংশন, কোনোদিন ট্রেনের অভাব হয় না। ঠিক আছে? তাই নিজেকে জংশনের মতন তৈরি করুন, দেখবেন কোনোদিন ট্রেনের অভাব হবে না অন্তত। ঠিক আছে? তো উনি বললেন না আমার বাচ্চা কাচ্চা আছে, সবচেয়ে বড় বোকা পয়েন্ট যেটা উনিও বললেন, ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি ছাড়বেন কি ধরবেন, আমার ভালোটা বোঝানোর দায়িত্ব। উনি ভালো মানলে ভালো, খারাপ করতে চাইলে করতে পারে, মানে কাজ তো করা যাবে, আমার 2 টাকা ইনকাম হবে, তারও উপকার হলে হলো। এটাই হচ্ছে ঘটনা। তার আগে তাকে ভালোটাই বুঝিয়ে দিলাম যে আপনি অবিলম্বে একে ত্যাগ করে দিন। তারপর বলছে বাচ্চার জন্য। আমি এটাও বললাম যে ধরুন কথায় কথা ওনার আপনার মেয়ে 5 বছর বয়সে ওর মাটা যদি মারা যেত, আপনার মেয়েটাকেও মেরে ফেলতেন। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকের ছেঁড়া বাঁচতে পারে, কোনো মানুষ কারোর জন্য বদ্ধ হয় না, ভগবান যদি চায়। ঠিক আছে? এটা সবচেয়ে বোকা কথা যে ওর জন্য আমি বাঁচবো না, ওর জন্য আমার মেয়েটা বাঁচবে না, ওর জন্য আমার মা খেতে পাচ্ছে না। সবাই সব খেতে পারবে। ঠিক আছে? তো উনি বললেন যে না আমার একটু দয়া করে দিন। আমরা নিশ্চয়ই করা তো যাবে, এই খরচ হবে, আপনি আসুন করে দিচ্ছি, বা অনলাইনে পেমেন্ট করুন, কবে দিয়ে করবো বলুন, হুম। ভিডিও বা ফটো পাঠানো হবে আপনাকে কাজের। এটা নিয়ম। হুম। ঠিক আছে? এবার ভিডিও বা ফটো পাঠানো হয় এই কারণে আমি কেন করি যে সে আমাকে যদি যতটুকু পাঠ মানে দেখানো হয়, এটা তো পুজো পাঠ না যে সবটা দেখানো যায়, যতটুকু তার যে কাজ হয়, তার নাম, ফটো, প্রথম স্টেপগুলো তাকে দেখানো হয়ে থাকে। নিয়ম তাই। সে পেমেন্ট করছে, তার কাজটা আমি করলাম না, নাকে তেল দিয়ে ঘুমালাম, সে তো আর জানছে না। আর বাড়িতেও গিয়ে আমি কাজ করছি না, তার তো উচিত দেখা যে আমি চেষ্টা করেছি, এই কাজ হয়েছে। কি ঘটনা। তা এই উনুম বলে এই চালানটা আমি তখন গুরুমুখী বিদ্যায় করেছিলাম। এটা করতে গেলে একটা ব্যাঙ লাগে। ব্যাং। অগস্ট মাস বলেইছি, কোনা তখন ব্যাং ব্যাঙ না সোনা পাওয়া ব্যাং? যায়, সোনা ব্যাঙ। হ্যাঁ, সোনা ব্যাং বড় হয় না? বড় এরম সাইজের হয়। জোগাড় করেছিলাম একজনকে দিয়ে, মাঠ ঘাট দিয়ে, যে একটু পুজো কাছে আনো, কিছু টাকা পাঠালে নাও। আর আমাদের সোনারপুর সাইডে ভালোই জল কাদা হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরো চণ্ডীতলা মন্দিরতলা সাইডে বেশি জল হয়, হয়, ওখানে হয়। মানে নৌকা নিয়ে যেতে হবে এমন অবস্থা বর্ষাকালে। এক গলা জল হয়ে থাকে। হ্যাঁ, চণ্ডীতলা সাইডে এক গলা জল হয়ে থাকে, যেখানে নৌকা নিয়ে যেতে হবে। আমার বাড়ি তো ওখানে না, আমার বাড়ি তো এই পারে। আমি থাকি বলে বলছি না, গেলে কেউ দেখতে হবে, ওখানে জল তো দূর কিছুই হয় না এখন, খালমাল যেহেতু আছে। তা সেই অবস্থা থেকে তাকে আমি একজনকে বললাম যে ওরকম একটা কোনো জায়গা থেকে সোনা ব্যাঙ এনে দাও। সোনা ব্যাঙের উপর চালানটা করা হয়। সোনা ব্যাঙকে একটা সিঁদুর মতন পরিয়ে, এই উনুমের কিছু বিশেষ মন্ত্র থাকে যে মন্ত্র উচ্চারণ করবো না, ঠিক আছে, দোহাই থাকে বিশেষ, সেইগুলো উচ্চারণ করবো না। তার মধ্যে বলে কাজটা করতে সর্বোচ্চ টাইম লাগে আধা ঘন্টা। যেদিন করা হবে সেই ব্যাঙটাকে ওই জলে ছাড়তে পারো, না ছাড়াই ভালো। আমি করি যেটা, কোনো গাছের তলায় এগিয়ে করে পুঁতে দিতে হবে। পুঁতে দেওয়ার পর ম্যাজিক হবে এটাই, যদি কাজটা হয়েছে সেটা বোঝা যাবে কি করে, তার 2 দিন পর গিয়ে দেখবে ওই জায়গাটাই ঘুরে এটা ইন্ডিকেট করে, মানে তুমি খুঁজবে কোথায়। ধরো তুমি ওখানে পুঁতেছো বা এখানে পুঁতেছো, তুমি গিয়ে ওখানে যদি খোঁজো, তুমি কি পাবে? না। এমনিই পাবে না, ভাববে কাজ হচ্ছে, ওটা তো নয়, ওখানে দিকে গিয়ে দেখতে হবে, তোমাকে ইন্ডিকেট করে রাখতে হবে। ইন্ডিকেট করে দেখলাম যে ব্যাংকটা থাকবে না, বুঝেছো, ব্যাংকটা ওখানে থাকবে না আর, যদি চালানটা হয়। হুম, ব্যাংকটা ওখানে থাকবে না, ওর কিছুই থাকবে না, এমনি থাকবে মাটিটা। যতই তুমি করো, ঘুরতে ঘুরতে জল বের করে দিলেও সেখানে তুমি আর ব্যাঙের কিছু অন্তত খুঁজে পাবে না। যদি সিঁদুর ফিঁদুর লেগে আছে দেখতে হবে, যদি কাজ করে, যেমন কাজ করে যেটা সিঁদুর যদি মাখানো থাকে হাতে, তো মাটি তো লাগবেই কম বেশি। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এমনি আমার হাতে কোনো কিছু থাকলে সেই পড়ে পড়ে যাওয়া খুব আমার বাদি আছে, হুটহাট করে সব জিনিস পড়ে যায়। এই বোতল মোতল হাতে ধরে দুমদম করে পড়ে গেল হয়তো, এরকম একটা ব্যাপার আছে। কতবার নিজের ফোন ফেলে দিয়েছি কেউ জানে না। কাজ করতে গেছি, বাচ্চা দেখাচ্ছি, এরকম হাত দিয়ে ফোন গেল নিচে পড়ে, আমার নিজের হয়। তা আমার মতন লোক কাজ করেছে মানে সিঁদুর তো সেই মাটিতে লেগে থাকবেই। সেরকম জায়গায় দেখতে গেছে সিঁদুরটা হয়তো আছে, কিন্তু ব্যাংকটা পাওয়া গেল না। বললাম, তাহলে মন্ত্রে কাজ হয়েছে কাজ। তা সেই মহিলা আস্তে 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 1 থেকে 1.5 মাসের ভেতর দেখলাম আস্তে আস্তে উনি বললো যে না, অন্য ছেলেদের সঙ্গে কথা বলে। এবার এখানে যদি বলে বিচ্ছেদ করলেন, এখানে বিচ্ছেদ কজনের সঙ্গে করবো?
বিচ্ছেদ কজনের সঙ্গে করবো? ধরো আমি উদাহরণ দিই, তোমার একটা মহিলার সঙ্গে পরকীয়া আছে, তার সঙ্গে বিচ্ছেদ করলাম, তুমি আবার গিয়ে একজনের সঙ্গে আইডি করলে, তার সঙ্গে বিচ্ছেদ করলাম, তুমি একসঙ্গে 5টা লোককে প্রত্যেকদিন মেসেজ করছো, তোমার সঙ্গে কার কার বিচ্ছেদ করবো বলো? সময় সাপেক্ষ, খরচাও সাপেক্ষ। পারবেই না, এটা তো তাতে খরচা নেওয়া হবে, আর এইরকম কোনো কাজ নেই, হবে কোত্থেকে? তোমার সঙ্গে 3টে লোকে আমি বিচ্ছেদ করলাম, তোমার সঙ্গে 300 লোকের বিচ্ছেদ করবো কোথায়? তোমাকে যাকে ছাড়াচ্ছি তুমি আরেকজনকে টেনে আনছো তোমার জীবনে, তা তোমার স্বভাব খারাপ। যার স্বভাব খারাপ তাকে কি করা যায়? তাকে ওই আয়ত্তে করতে হবে, তার কথা যে শোনে। এবার তোমার সঙ্গে তোমার দাদা বা ভাইয়ের একটা ভালো কিছু সম্পর্ক বশীকরণ করে রাখলাম, যাতে তোমার দাদা বা ভাইয়ের কথা তুমি শোনো, মানো, যে এই শুনবি আমার কথা, এইটা করা যাওয়া যায়, তুমি যাতে এড়িয়ে গেলে। বা বউয়ের সঙ্গে বশীকরণ এত সুন্দর করলাম, তা সেই মানুষ, এবার এই ঘটনা, যে কারোর স্বভাবকে তো আর চেঞ্জ করা যায় না, না না। ওই আয়ত্তে করে নেওয়া যায়, তার কথা শুনে চলে মানুষটা। হুম। এবার সেরকম করা হয়েছে, তা মানুষটা এখন এখনো পর্যন্ত আপডেট আছে, ঠিক আছে, ভালো বাহ! আছে। তো এই যে কাজটা তুমি করেছিলে, খরচা কত হয়েছিল? আমি তখনকার 23 সালে তো 6,000 টাকা নিয়েছিলাম। ৬,০০০ টাকা। এবার ব্যাংক যে জোগাড় করে তাকে 500-1000 মতন দিতে হয়, সে বাহ! বেচারাও তো আনবে। আর এইসব কাজেতে থিংস খরচ হয় মোটামুটি 1000-2000-এর মতো, খুব বেশি না। একটু কাঠ, একটা জায়গা দেবো, সেখানে একটা লোককে টাকা দিতে হুম, হবে। হুম, হুম। আর এখন দিন, দিন আরো দ্রব্যের দামও বেড়েছে, সব জিনিসের দ্রব্যের দাম দাম বাড়ছে, বেড়েছে। তারপর দেখো, ধরো তোমার হয়ে কেউ মাটি খুঁড়ছে, আমি তো আর মাটি খুঁড়তে পারবো নাকি? আমি এক হাতে ওটা ধরবো আর মাটিটা খুঁড়বো হুম, কি দিয়ে? যে মাটি খুঁড়ছে তাকে বেচারাকে কিছু টাকা না দিলে এই আশীর্বাদ করে দিয়ে চলে হুম। আসবো? যদি তুমি করো এই কাজটা, তাহলে কেমন খরচা হতে পারে? 15-এর মধ্যে হয়ে যাবে। ১৫ র মধ্যে হয়ে যাবে না? মানে এবার ধরুন লোকেরা ভাববে যে ৬ ছিল, সেখান থেকে এতটা বেড়ে গেল। কেন? এটা মানে এটা কি সময়ের সাথে দ্রব্য মূল্য, আর এখন সেই সব প্লেস পাওয়া খুব মুশকিল। যদি এই সিজনে কাজ করা হয়, এই সময় সোনার হুম। ব্যাংকটা কোথায় পাবো? তাকে বলবো খুঁজে আনুন, কমিয়ে দিচ্ছি টাকা। আর তার থেকেও বড় কথা হচ্ছে এখন দিন, দিন আমি অনেকজনের সাথে কথা বলছিলাম, দ্রব্যের দামটা বেড়েছে। হুম। দ্রব্যের দামগুলো বাড়ছে হ্যাঁ। আস্তে, আস্তে। আবার মানে এটাও কথা, যার কাজ হবে তাকে ওই ব্যাংক নিয়ে ফটো তুলে দেখানো যাবে না, শো অফ করার জন্য। আমি 15,000 টাকা দিয়েছি, দেখুন ব্যাংক, এসব নাটক করা যাবে না। তার বিশ্বাস থাকলে সে কাজ করাবে। ঠিক। এগুলো নিয়ম নয়। যতটুকু দেখাতে হুম, পারবো যে এই যে মোমবাতি জ্বলছে, এই যে দেখুন এখানে ব্যাঙ আছে, হুম, হুম, হুম। এরকম দেখাতে পারবো। যে জিনিসটা দেখানো নিয়ম নিয়ে আমি দেখাবো আপনার কথা অনুযায়ী, তখন কাজটা বিশ্বাস মানুষ হলে দেখবে। আসো ভাই, না হলে এসো না। একদম তাই। হুম। একদমই। আপনি যে ঠাকুরমশাই থেকে পুজো করেন, হুম, ঠাকুরমশাই সংকল্প করে তো বাড়িতে, হুম, হুম। তাহলে আপনার মঙ্গল হয় না? ঠাকুরমশাই গিয়ে ধরেন না তো, ঠাকুরমশাই 500 টাকা নিয়েছেন, কই মঙ্গল হলো না তো বাড়িতে? মিশ্রম দশ দবং মাস মঙ্গলাস্তে ফাঁস করে শুক্লপক্ষে গৃহ সর্বশুভ কামনার্থে গণেশের নানা পূজা বিধিবত শ্রী লক্ষ্মী পূজা কি গণেশ পূজা কর্মহম করিষ্যামি, আমার কর্মের জন্য, এদের মঙ্গলের জন্য আমি এই পুজোটা করছি। তা যখন মঙ্গল হয় না, ঠাকুরমশাই গিয়ে ধরতে যান? ঠাকুরমশাই পুজো করেছেন, কিছু হয়নি তো, হুম, তাই তন্ত্রের বেলা কেন? তন্ত্রও তো একই, শুধু উনি পুজো করছে, আমরা গুরুমুখী বিদ্যায় করছি, ব্যাপারটা একটু আলাদা হলো। হুম। ডিভাইন এনার্জি তো কাজটা করছে আলটিমেটলি। ঠিক। তাহলে আরেকটা জিনিস তুমি লাস্টে, আমার লাস্ট প্রশ্ন যেটা আমার মনে হয়েছে জিজ্ঞেস করা উচিত, যেটা হচ্ছে বাস্তু। তুমি বাস্তুতে কেমন টাকা নাও সেটা একটু রাখবে। তুমি গিয়ে করো কিনা সেটা তুমি আগেও বলেছো, তুমি গিয়ে ভালো হয় করো। তো তোমার কাছে কি এরকম নতুনত্ব কি আছে যেটা তুমি শ্রীদীপকেই ফোন করবো, সেই ব্যাপারটা একটু রাখবে? আমি বাস্তুতে নতুনত্ব একটাই কথা আমি বলবো, যে বাস্তুতে গিয়ে আমি গণনা করি কিভাবে, দেখুন, বাস্তুতে গিয়ে অনেকে আছে যারা বাস্তু ভিজিট করেন, অনেক রকম ডাউজিং বল, পেন্ডুলাম ডাউজিং, এটা এল করেন, রডস দিয়ে করে। এল রড দিয়ে করেন, সবই ভালো, ওটাও ভালো, অবশ্যই ভালো। আমি কাউকে ছোট করতে আসি না। প্রত্যেকটা প্রত্যেকের যায় খুব সুন্দর। আমি যেটা করে থাকি, আমি কিছু হাড় টাইপের কিছু দিয়ে সেটা গণনা করা হয়, সেই হাড়টা এইভাবে ভিজিট করবে, মানে ঘুরবে চোখের সামনে, এটা সে বুঝতে পারবে। কুলোর উপর কিছু ভরণ করে দেখা হয়, আঙুল দিয়ে কুলোটা ঘুরবে। হ্যাঁ, তারপর ঘটের উপর বিশ্ব ভরণ বলে এক ধরনের জিনিস আছে, ডাবের উপর এটা ঘুরে বলবে যে কোন দিকটা ঠিক। আমি নিজে কিছু করবো না, এইভাবে গণনা করা হুম, হয়। হুম, তারপর বাস্তুতে গিয়ে দেখা হয়, এইভাবে দেখা, মানে পুরোটা তন্ত্র মত। আমি তন্ত্র ছাড়া কিছু জানি না, অন্য কোনো পার্ট বুঝি না। ওয়েস্টার্ন তন্ত্রে এই হুডুটা বুঝি, ভুডুটা একটু আধটু জানি, হুম, লামা হুম, ফেরাটা জানি, কি জানি, মোটামুটি সব এনার্জির ব্যাপার। অঙ্কের ওই জ্যোতিষের আমি কিচ্ছু জানি না। ওই হরোস্কোপ গুনে গানে একটু আধটু দেখতে পারি, বুঝি না, পরিষ্কার কথা। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। আর ঈশান কোণের ব্যাপারটা তুমি কিওর করতে পারো? আমি তোমাকে হ্যাঁ, পার্সোনালি হ্যাঁ, বলি। হ্যাঁ, অনেকেই এই বলে। তুমি এখানে কিন্তু বলো না, তাহলে আমি আমি চাইবো না তুমি এখানে বলে দাও। আমি জিজ্ঞেস করতে চাইছি, ঈশান কোণে যাদের বাথরুম থাকে, তারা বলে নাকি যে আমার বাড়িতে ঈশান কোণে বাথরুম আছে। তুমি কি সেই জিনিসটা ঠিক করতে ঠিক পারো? করা যায়, স্থাপত্য না ভেঙে তো, হ্যাঁ, 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 হ্যাঁ। স্থাপত্য না ভেঙে করা যায়। হ্যাঁ, তন্ত্র মতেই করা হয় পরিপূর্ণ। ঠিক আছে। বাহ! তাহলে এটার জন্য কেমন খরচা হয় তুমি যদি একটু রাখো? সর্বপ্রথম, যেটা আগেও বলেছি, বারবার বলার প্রয়োজন নেই, যে 8-10-এর ভেতরে হয়ে যায়। ঠিক আছে। হুম, এবার ওই যে গাড়ি ভাড়ার ব্যাপারটা আছে, হুম, হুম, যে কোন প্লেসে যাব, হুম। কোন এতে যাব, তোমার
কতটা দূর? দূর যাব, লোকেশন যাব, কেন লোকেশন ছাড়া ড্রাইভার ভাড়া বলবে? আমি তো নিজে গাড়ি চালাই না, আমার তো নিজের গাড়ি নেই, তাই হুম। না? এবার সেটা ড্রাইভার বলবে তার কেমন ভাড়া লাগতে পারে। ঠিক আছে, এখানে আমার কোনো কমিশনও নেই ড্রাইভার থেকে। আমি ড্রাইভারের নাম্বার যে ফোন করে তাকে দিয়েছি, এই ড্রাইভারের গাড়ি দিয়ে যাওয়া হয়, তার কারণ একটাই, সে যদি বললো আমি গাড়ি পাঠালাম, আপনি গাড়িতে আসছেন না কেন? ওই যে হাড় ফাড় এই দ্রব্যগুলো নিয়ে যাওয়া হয়, তার যদি তার গাড়ির কোনো সাইড এফেক্ট হয়, ভবিষ্যতে কে দায় নেবে? ভবিষ্যতে তার দায়টা কে নেবে? এটা সেটাই। ঘটনা। আর এই যে জিনিসপত্রগুলো, আর এইগুলো লোকাল ট্রেনে বাসে যায় না। ট্রেনে বাসে করে তুমি এই জিনিসপত্রগুলো নিয়ে যেতেই পারবে না। লোকের বডির একটা টাচের ব্যাপার আছে, যে যে সে কাপড় মানুষ ছুতে পারে, মানুষ বিভিন্ন মহিলার বিভিন্ন সমস্যা থাকে ট্রেনে বসে, সবাইকে তো আর ট্রেনে গিয়ে বলবো না যে আপনার পাশে যারা বসছেন তারা সবাই পরিষ্কার তো গঙ্গা স্নান করে এসেছে, হুম। এটা তো সম্ভব না। তার জন্যই প্রাইভেট কার। এই হচ্ছে ঘটনা। বাহ, বাহ। থ্যাংক ইউ শ্রীদীপ। আজকে আমাদের পডকাস্টটা অন্যরকম হলো এবং অন্যরকম বিষয় নিয়ে হলো। আমি প্রথমে ভেবেছিলাম যে কেমন হতে পারে, তুমি বলছিলে এসেছে যে আমি নতুন একটা কিছু কথা বলবো। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। তোমার যদি কিছু কথা বাকি থেকে থাকে তুমি রাখতে পারো দর্শক। আমি একটাই কথা বলবো, যেটা ভিডিওর মাধ্যমে আগেও বলেছি, যে সবাই ভগবানের প্রতি আস্থা রাখুন, ডিভাইন এনার্জির প্রতি আস্থা রাখুন, বাড়ির গুরুজনদের সম্মান করুন। আর একটাই কথা, তন্ত্রমন্ত্র বিষয়ক কোনো কাজের কোনো রকম গ্যারান্টি দেওয়া হয় না, আমিও দেব না। আমি সম্পূর্ণ চেষ্টা করব যাতে ভগবানের কৃপায় কাজটা হয়ে যায়, বাকিটা ঈশ্বরের হাতে অবশ্যই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন। আজকে আমাদের গেস্ট আবারও তন্ত্র সাধক শ্রীদীপ, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার, নমস্কার স্যার।